2026 সালের অগস্ট মাসের প্রথম দিনে অরিয়ানা গ্রান্ডে বিউথেরা এমন একজন গায়িকা প্রায় এক দশক ধরে, যার ব্র্যান্ড ছিল এক ধরনের অস্ত্রে পরিণত কবলতা, স্থাপত্য বলে চালিয়ে দেওয়ার মতো উঁচু এক পনিটেল, নিজের আওয়াজের জন্যই যেন ক্ষমাপ্রার্থী এক ফিসফিসে প্রাণাও। এমন একটি ভিডিও প্রকাশ করলেন তিনি, যেখানে একটি গার্ডেন চেইনসা বা করাত তুলে তিনি চারজন স্টুডিও এক্সিকিউটিভদের ছিন্ন ভিন্ন করে আলাদা আলাদা অংশে নামিয়ে আনেন। হেরো গানটির জন্য তৈরি এই ক্লিপ শুরু হয় সেকেলে একটি প্যারেন্টাল অ্যাডভাইজারি কর্ড দিয়ে, আর পেপার নামে এক চরিত্রকে নিয়ে অডিশনে হাজির হওয়া এক উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী, প্রস্থেটিক মেকআপ পরা একদল পুরুষের প্যানেল এখানে রয়েছে, এবং প্রতিটি ক্যাস্টিং রুম এর সেই কুৎসিত মুখগুলো তাকে জানায় যে সে যথেষ্ট ভালো নয়, নট গুড এনাফ, খাঁটি নয়, ইনঅথেন্টিক, আর পরামর্শ দেয় যেন সে টেনার গিয়ে দেখে এই স্টুডিও থেকে 10-15 মাইল দূরে। এরপর যা ঘটে সেটা কোনো ভেঙে পড়া নয়, বরং একটা রূপান্তর বলা চলে। পেপার করাতটি তুলে নেয়, দেওয়াল রক্তে ঢেকে যায়, তারপর ঢেকে যায় সে নিজেও, আর সেই গণহত্যার মধ্য দিয়ে সে ঠোঁটে জবানবন্দি করে এক নারীর স্বর্গীয় প্রশান্তি, যে অবশেষে অডিশন দেওয়া বন্ধ করেছে। ক্রিশ্চিয়ান ব্রেসলাওয়ার এর ভিস্টা ভিশন এ চিত্রগ্রহণ করা এই ভিডিও প্রায় 7 মিনিটের মতো লম্বা, আর শেষ হয় একটা অপ্রত্যাশিত মোচড়ে। এই রক্তক্ষয় নিজে একটি অডিশন এর পরিবেশনা, আর সারবেদে বসে থাকা অন্যান্য অভিনেত্রীরা তা দেখে হাততালিতে ফেটে পড়ে। এটিকে একটি মানসিক ভাঙন হিসেবে পড়ে নেওয়ার লোভ হতেই পারে, এক পপ স্টার এর মধ্যবয়সে এসে সীমালঙ্ঘনের দিকে আচমকা ঝুঁকে পড়া, কিন্তু আসলে মোটেও তেমন কিছু ঘটেনি। অরিয়ানা গ্রান্ডে বিউথেরা যে আসরে দেরিতে পৌঁছেছেন সেটি অন্তত এক দশক ধরে চলছে। 2015 সালের জুলাইতে রিয়ানা পরিচালনা করেন 7 মিনিটের বেটার হ্যাভ মাই মানি, যেখানে তিনি তাকে ঠকিয়ে দেওয়া এক অ্যাকাউন্টেন্ট এর স্ত্রীকে অপহরণ করেন, সেই নারীকে নেশা আর নির্যাতনের এক ধীরলয়ের যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যান, এবং নগদ টাকা এবং রক্তে ভরা একটা বাক্সের মধ্যে নিজের হিসেব চুকিয়ে নেন। ঠিক তার 9 মাস আগে নিকি মিনাজ হাজির হয়েছিলেন অনলি গানের 2টি ভিডিওতে, একটি অফিশিয়াল ক্লিপ যেখানে তাকে দেখানো হয় লেটেক্সে মোড়া একটা ডমিনেট্রিক্স এর রূপে, এবং সেখানে ছিলেন একজন ডানজন এর অধীশ্বরী হিসেবে, এবং আরেকটি লিরিক ভিডিও যেখানে তাকে সাজানো হয় এক কার্টুন ডিকটেটর হিসেবে। তিনি এমন সমস্ত প্রতীকচিহ্ন পরা সৈন্যদের শাড়ি প্রদর্শন করছেন এসএস এর সাজসজ্জার এত কাছাকাছি যে অ্যান্টি ডেফামেশন লীগ হস্তক্ষেপ করে এবং মিনাজ ক্ষমা চান। 3 নারী সাজানো গোছানো সার্বভৌমত্বের 3টি পরিবেশনা, প্রত্যেকটি একই চমকে দেওয়া স্থানান্তরকে মঞ্চস্থ করে। অতি নারীসুলভ সত্তা থেকে ক্যামেরার জন্য জোড়া দেওয়া সেই অবজেক্ট থেকে এমন কিছুর দিকে যা ক্যামেরা আর তার পেছনের প্রত্যেকের দিকে ঘুরে দাঁড়ায়। একটি মাত্র ভিডিওর পরিসরে পপ দিভা হয়ে ওঠেন এক মারণ যন্ত্র। এই ভিডিওগুলো ঠিক কি করছে তা বুঝতে হলে জানা দরকার যে এই ভিডিওগুলো যে নন্দন দত্তের উপরে তৈরি হয়েছে তা প্রায় 100 বর্ষ পুরনো, এবং শুরুতে স্পষ্টভাবেই ছিল নারীদেরকে ঘিরে, নারী দেহকে ঘিরে। এমন এক ক্ষেত্র হিসেবে এটা দেখানো হয় যেটা কামনা এবং আতঙ্ক থেকে একে অপরের মধ্যে মিশে যায়। 1920 দশকের শেষ আর 1930 দশকের শুরুর সময় জাপানে বিকশিত হয়েছিল এরাগুরো নামের এক সাংস্কৃতিক ধারা, যেটাকে কামজ বিভৎস আজগুবি এই ধরনের একটা আবেশে তুলে ধরা হয়, যেটাকে এরোটিক গ্রোটেস্ক ননসেন্স হিসেবে চিত্রায়িত করা হয়েছে। এই ব্যাপারটি আত্মপ্রকাশ করেছিল আধুনিকায়ন এবং মন্দার মধ্য দিয়ে চলতে থাকা এক দেশের পপ ম্যাগাজিন গুলোতে, আর এর পৃষ্ঠপোষক সন্ত ছিলেন রহস্য লেখক এরোগাওয়া রাম্পাও, আর এর বারবার ফিরে আসা আচ্ছন্নতা ছিল সুন্দর, লঙ্ঘিত এবং লঙ্ঘনকারী নারী রূপ। এরোগুরো কেলেঙ্কারির মতো করেই দাবি করত যে ভোগের জন্য নিবেদিত সেই একই দেহ ভোগেরও হাতিয়ার হয়ে উঠতে পারে। 1936 সালে মে মাসে যখন এই আন্দোলনের বাস্তব জগতের প্রতিমূর্তি এলো, তখন তার রূপ নিল সারা আবের, যিনি এক নারী, যিনি তার প্রেমিককে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার দেহের একটি অংশ সঙ্গে করে নিয়ে যান। এই উত্তরাধিকার এগিয়ে চলে সুয়েহিরো মাউরোর মেঙ্গা আর জুনজি ইটোর হরর এর মধ্য দিয়ে, কিন্তু এর কাঠামো, নারী সৌন্দর্য, নারী হিংসতার প্রবেশদ্বার হিসেবে ঠিক সেই কাঠামো যা রিয়ানা, নিকি মিনাজ এবং বর্তমানে অরিয়ানা গ্রান্ডে বিপুল ব্যয় আমদানি করেছেন আমাদের সবচেয়ে বাণিজ্যিক শিল্প মাধ্যমে। এই মূর্তিকে চিহ্নিত করতে পশ্চিমা একাডেমির নিজস্ব নাম রয়েছে। 1980 দশকে জুলিয়া ক্রিস্টেভা প্রকাশ করেন পাওয়ার্স অফ হরর, যেভাবে মন সেই সবকিছু থেকে পিছিয়ে আসে যা আত্ম আর অপরের সীমানাকে বিচলিত করে, মৃতদেহ, ক্ষত, রক্ত এবং মাতৃদেহ। চলচ্চিত্র পণ্ডিত বারবারা ক্রিড রচনা করেন দ্য মনস্ট্রাস ফেমিনিন, যেখানে তিনি যুক্তি দেন যে হরর এর সবচেয়ে দীর্ঘস্থায়ী আতঙ্ক নারী হিসেবে শিকার নয়, বরং নারী হিসেবে দানব। প্রায় একই সময় ক্যারল ক্লোভার
লক্ষ্য করেন যে স্ল্যাশার ফিল্মগুলো নিয়ম করেই দর্শকদের একাত্মতাকে তুলে দিত এক নারীর হাতে। সেই ফাইনাল গার্ল বা শেষ মেয়ে যে বেঁচে যায় খুনির নিজের অস্ত্রটি ছিনিয়ে নিয়ে তারই বিরুদ্ধে ঘুরিয়ে দেয়। ক্লোভার যে ধর্ষণ প্রতিশোধ চক্রকে ব্যবচ্ছেদ করেছিলেন, তাই এই 3টি ভিডিও যে অভিনয় করে দেখায় তার সরাসরি বংশগত পূর্বপুরুষ, নারীকে হেয় করা হয়, নারী হাতিয়ারটি তুলে নেয়, নারী হয়ে ওঠে সেই জিনিস যা তার সঙ্গে করা হয়েছিল, শুধু এবার সে সার্বভৌম এবং অপ্রতিরোধ্য। এই ভিডিওগুলো এই প্রসঙ্গে যা যোগ করে তা সত্যিকারের এক সংযোজন, নিছক উদ্ধৃতি নয়। ভাব তারকা খ্যাতির সুনির্দিষ্ট বুনন, যা নিজেই এতটা সর্বগ্রাসীভাবে দেখা হওয়ার একটি ধরন যে তা অ্যাবজেক্টের কাছাকাছি পৌঁছে যায়। একজন ভাব দিবা পেশাগতভাবেই এক অতি নারী সুলভ সত্তা, এক দেহ যাকে নিখুঁত করা হয়, যার উপরে আলোকপাত করা হয় এবং বিক্রি করা হয়। এটা এমন একটা তল যার উপর লক্ষ লক্ষ মানুষ প্রায় সমান মাত্রায় কামনা আর বিচার আরোপ করে। আর সবচেয়ে আক্ষরিক অর্থনৈতিক অর্থে সে একটি অবজেক্ট বা পণ্য। এবং এই কিলিং মেশিন বা মারণ অস্ত্রের ভিডিওর প্রতিভা এখানেই যে এই দেখা হওয়ার অবস্থাটিকে নিয়ে নেয় সে এবং ভেতর থেকে তা বিস্ফোরিত করে। আর অরিয়ানা গ্রান্ডের পেপার কোনো অন্ধকার গলিতে আক্রান্ত হয়নি, সে আক্রান্ত হয়েছে একটি অডিশন রুমে, এমন সমস্ত পুরুষদের হাতে যাদের সমগ্র কাজই তাকে যাচাই করা আর তার সহিংসতাকে নিয়ে তার যাচাইয়ের বিরুদ্ধে এটা একটা সহিংসতা। ব্রিয়ানার বেটার হ্যাভ মাই মানি শুরু হয় এমন এক নারীকে দিয়ে যে নিয়মমাফিকভাবে নিজেরই রচনার একটি দৃশ্য গড়ে তুলেছে, যেখানে সে ধনী শ্বেতাঙ্গ স্ত্রীকে অপহরণ করে এবং সে হয়ে ওঠে সেই ফেলে দেওয়ার যোগ্য দেহ, ঐতিহাসিকভাবে পপ কালচার কৃষ্ণাঙ্গ নারীকে যা বানিয়ে এসেছে। এবং নিকি মিনাজ অনলির লিরিক ভিডিওতে হাজির হন এক রাষ্ট্র হিসেবে, পরিদর্শনকারী কর্তৃপক্ষ হিসেবে, সেই দৃষ্টি হিসেবে যা বাকি সবার দৃষ্টিকে সংগঠিত করে। প্রত্যেকটি ক্ষেত্রেই নারী অবজেক্টিফিকেশন থেকে পালায় না, বরং তার যন্ত্রপাতিটাই দখল করে নেয়। দ্য মেশিন becomes her. এই কাজগুলোর যে কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণকে যে প্রশ্নটি চালিত করা উচিত তা হলো সেই প্রশ্ন যা এদের সমর্থক আর নিন্দুক উভয় এড়িয়ে যায়। এখানে ঠিক কি উৎপাদিত হচ্ছে আর কারই জন্য? প্রথম ক্ষেত্রে আলোচনার সময় আমরা উল্লেখ করতে চাই যে এটি একটি বাণিজ্যিক কারণ, অভিঘাত মনোযোগ আদায়ের একটা কার্যকর কৌশল। আর স্ট্রিমিং অর্থনীতি একমাত্র যে মুদ্রাকে স্বীকৃতি দেয় তা হলো মনোযোগ। আর রিয়ানার বেটার হ্যাভ মাই মানি হয়ে ওঠে ভিভোর প্রথম বয়স নিয়ন্ত্রিত ভিডিও যা 100 মিলিয়ন ভিউ পার করে, এমন এক সীমা যেখানে তা পৌঁছে যায় 5 মাসেরও কম সময়। আর ঠিক এই কারণেই যে এর সহিংসতা একে উপেক্ষা অযোগ্য করে তুলেছিল। আরিয়ানা গ্রান্ডের ফেরো এক অ্যারিনা সফর এর মাঝখানে আসে এবং ঘটিয়ে তোলে সেই চিরায়ত যুগের পুনঃস্থাপন, এবং তার পাশাপাশি সবচেয়ে উচ্চকিত ভাষায় ঘোষণা করে আরিয়ানা গ্রান্ডে বিউথেরার মধ্যে সেই মিষ্টি মেয়েটি আর নেই। এই রক্তারক্তি যে একই সঙ্গে এবং সম্ভবত সবার আগে একটি মার্কেটিং হাতিয়ার, তা অস্বীকার করা মানে সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে সরলতা দেখানো যা এটি উৎপাদন করে। এগুলি নিজ নিজ বছরের সবচেয়ে ব্যয়বহুল নির্মিত শর্ট ফিল্মগুলোর মধ্যে অন্যতম, যা চিত্রগ্রহণ করেছেন A-list চিত্র পরিচালকরা এমন সমস্ত ফরম্যাটে যা বেছে নেওয়া হয়েছে এদের চেহারার মতোই এদের আভিজাত্যের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি শুদ্ধিকরণ নিয়ে। এক বিশাল এবং মূলত নারী দর্শক শ্রেণী রয়েছে যাদের কাছে নিজের অবমাননার হাতিয়ারগুলোকে অবমাননাকারীদের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়া কোনো নারীর দৃশ্য অপ্রয়োজনীয় নয়, বরং পুনরুদ্ধারকারী। এমন এক জগতে প্রতিকারের এটি একটি কল্পনা, যে জগৎ আসলে প্রতিকার প্রায় দেয়ই না বললে চলে। লেখক এফ খাও বেটার হ্যাভ মাই মানি কে সেই সমালোচকদের বিরুদ্ধে সমর্থন করেন যারা একে অপ্রয়োজনীয় সহিংসতার তালিকায় ফেলেছিলেন, যুক্তি দিয়ে যে ব্রিয়ানাকে টারান্টিনোর সঙ্গে তুলনা করা effectively erases Brianna's attempt to create her own narrative. এটি কার্যত মুছে দেয় ব্রিয়ানার নিজের আখ্যান গড়ে তোলার প্রচেষ্টাকে। এখানে আনন্দটি সেইডিজম নয়, এটি হলো কর্তা সত্তাকে দেখার আনন্দ, সেই শর্তগুলো প্রত্যাখ্যান করে নিজের গড়ে তোলা শর্তের মাধ্যমে, যেখানে পণ্য হয়ে থাকার কথা বরাবরই বাধা ধরা ছিল। যখন সারবেদে বসা অভিনেত্রীরা পেপারের গণহত্যায় হাততালি দেয়, আরিয়ানা গ্রান্ডে তখন সরাসরি এই দর্শকদেরই নাম ধরে রাখছেন, কল্পনার ভোক্তাদের ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছেন কল্পনার ভেতরেই। তৃতীয় ক্ষেত্রে এবং শিল্পীরা সম্ভবত সবচেয়ে বেশি যেটির দিকে হাত বাড়ান সেটা হচ্ছে গিয়ে কর্তৃত্ব। দৃশ্যগত গল্প বলা সেই সম্মানের দাবিতে ফাপকে, বিশেষত নারীদের বানানো ফাপকে যে সম্মান নিয়ম করে অস্বীকার করা হয়, এটি তাৎপর্যপূর্ণ যে ব্রিয়ানা বেটার হ্যাভ মাই মানি ভিডিওর পরিচালনার কৃতিত্ব নিয়েছিলেন এবং আলোচিত এই অস্বীকৃতি সেই বিন্দু যেখানে উদযাপনমুখী পাঠটি ফাটতে শুরু করে। সার্বভৌমত্বের যত ভাবমূর্তি এরা দেখাক, এই ভিডিওগুলো আসলে পণ্য যা উৎপাদিত হয় সেই কাঠামোগুলোর হাতেই, যাদের বিরুদ্ধে এরা আক্রমণের দাবি করে। আর এরা যে সীমালঙ্ঘন বিক্রি করে, বাজার তার দাম আগেভাগেই পুরোপুরি ধরে রেখেছে। এই সমস্যার সবচেয়ে তীক্ষ্ণ বিশ্লেষণটি ডেবরা ফ্যারাডের
2017 সালের প্রবন্ধ ফেমিনিস্ট থিওরিতে প্রকাশিত, যা বেটার হ্যাভ মাই মানি কে একটি ধর্ষণ প্রতিশোধ কল্পনা হিসেবে আলোচনা করে, অথচ সেই কাঠামোটিকে একটি সরল অজুহাতে পরিণত হতে দিতে অস্বীকার করে। ফ্যারাডে গুরুত্বের সঙ্গে নেন যে ভিডিওটি নাট্যরূপ দেয় কৃষ্ণাঙ্গ নারীদের জন্য নিজের প্রাপ্য পাওয়ার অসম্ভাব্যতাকে, এমন এক ব্যবস্থায় যা তাদের দেহ এবং মানসিক যন্ত্রণাকে বানিয়ে তোলে ভোগের পণ্য, পতিত বস্তু। ফাপ ভিডিও এই দ্বৈততা উদ্ভাবন করেনি, আমদানি করেছে। অরিয়ানা গ্রান্টের ভক্তরা যখন আমেরিকান সাইকোর প্রসঙ্গ টানেন, তখন তারা হাত বাড়ান ম্যারি হেরেন এর 2000 সালের রূপান্তরের দিকে, যা অনেকে ইয়াপি সেইরিজম এর উদযাপন হিসেবে পড়েছিলেন। রূপান্তরিত করেছিল পৌরুষের এমন এক নিখুঁত ব্যঙ্গে যে এর নায়কের খুনগুলোকে পড়া যায় তার স্কিন কেয়ার রুটিনের যৌক্তিক সম্প্রসারণ হিসেবে। হেরেন সহিংসতাকে পাঠযোগ্য করে তুললেন লিঙ্গ থেকে পালানোর পথ হিসেবে নয়, বরং লিঙ্গের এক উপসর্গ হিসেবে, এবং ঠিক সেই চালটাই ফেরো উল্টো দিকে চালাতে চায়। এই ধারা জেনিফারস বাড়ি এর সঙ্গে মিল খুঁজে ফেরে, যাকে বিপর্যকরভাবে বাজারজাত করা হয়েছিল উত্তেজক ভোগপণ্য হিসেবে, যা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তারপর এক দশক পরে যাকে পুনরুদ্ধার করা হয় তার যুগের অন্যতম তীক্ষ্ণ নারীবাদী হরর ফিল্ম হিসেবে। এটা এমন একটা গতিপথ যা তোমাকে জানিয়ে দেয় যে এক নারীর ক্রোধকে উত্তেজনা বা বায়না ছাড়া অন্য কিছু হিসেবে শুনতে সংস্কৃতির কতটা সময় লাগে। মিউজিক ভিডিওর নিজেরও এক দেহ বিভৎসতার সংগ্রহশালা রয়েছে, কিন্তু বহুকাল ধরে এর মহান বিভৎসতা শিল্পীরা ক্রিস কানিংহ্যাম, ফ্লোরিয়া সেগেসমান্ডি, হাক উইলিয়ামস সহিংসতাকে চিত্রায়িত করেছেন মূলত পুরুষ দেহে বা বিমূর্ত দেহে। সেই ভাষার স্থানান্তর স্বরচিত নারী দেহের উপর, এটাই সত্যিকারের নতুন বিকাশ। আর এর অব্যবহিত পূর্বসূরি হলেন লেডি গাগা, যার পাপারাৎজি ভিডিও শেষ হয়েছিল তারকা তার প্রেমিককে বিষ প্রয়োগ করে হত্যা করার পর, এবং অনুশোচনাহীনভাবে মাগশাট এর জন্য একটি পজ দিয়ে। একই স্রোত পাশ কেটে বয়ে যায় এমরাল্ড ফেনেল এর প্রমিসিং ইয়াং উইমেন, ফিঞ্চার আর ফ্লিন এর গোয়ান গার্ল এর ভেতর দিয়ে, যেখানে নারীদেহ আক্ষরিক অর্থেই যান্ত্রিক হয়ে ওঠে। পরিশেষে আরিয়ানা গ্রান্ডের ফেরো যা বোঝে এবং যা একে এই এখন এক দশক দীর্ঘ চক্রের সবচেয়ে আত্মসচেতন অন্তর্ভুক্তি করে তোলে, সেটা হলো এই যে মোচড়টাই হলো আসল কথা। গণহত্যাটি একটি অডিশন, ক্রোধটা এমন এক ভূমিকা যা অংশটিকে জিতিয়ে দেয়, রাজত্বটি এমন এক ধরনের পরিবেশনা যাকে পুরস্কৃত করে, ঠিক সেই পরিকাঠামোটাকেই ধ্বংস করার ভান যা এই ধারার প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। পাপড়ি এবং করাত আসলে একই বস্তু, দুটি দৃষ্টিকোণ থেকে দেখা। যতদিন পর্যন্ত বিভিন্ন শিল্প জগৎ এই ব্যাপারটার মীমাংসা করছে, ততদিন পর্যন্ত চলবে এই অমীমাংসিত অভ্যুত্থান।